নমস্কার, আমি তুলি। প্রত্যেক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই তুলির সাহিত্য সম্ভার চ্যানেলে। তুলির সাহিত্য সম্ভারের আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর ভবিষ্যৎবাণী। আমার জ্যাঠামশাই মেয়েদের বেশি বুদ্ধি থাকাটা মোটেই ভালো চোখে দেখতেন না। চালাক চতুর মেয়ে দেখলে ভারী চটে যেতেন, বলতেন মেয়ে জ্যাঠা। এতে জ্যাঠা শব্দটির প্রতি অবিচার হচ্ছে কি না সে কথাও তলিয়ে দেখতেন না। এ হেন মনোভাব নিয়ে তিনি যে মেয়েদের সাহিত্য চর্চার শখকে সুচক্ষে দেখবেন না এ কথা বলাই বাহুল্য। তার মতে মেয়েদের পক্ষে সাহিত্য চর্চার শখ একটা দুঃসাহসিক জ্যাঠামি। তেমন কারো সম্বন্ধে উল্লেখ করতে হলে মেয়ে শব্দটার ওপর অনাবশ্যক জোর দিয়ে বলতেন মেয়ে কবি, মেয়ে লেখক। মেয়েদের পক্ষে সাহিত্য চর্চা যে অনধিকার চর্চা এর সপক্ষে তার হাতে নজিরও ছিল। তিনি বলতেন, শাস্ত্রে যদি মেয়েদের এসব করতে বলবে তবে ব্যাকরণ শাস্ত্রে কবি, সাহিত্যিক, নাট্যকার ইত্যাদি শব্দের স্ত্রীলিঙ্গ নেই কেন? এ কথার কি আর উত্তর দেওয়া যেত না? যেত। শাস্ত্রে তো কখনো নজিরের অভাব হয় না। পরস্পর বিরোধী অনেক নজির আছে, কিন্তু উত্তর দেবে কি? আমাদের ছেলেবেলায় একালের মতো জ্যাঠামশাইদের ভুল শুধরে দেবার আইন ছিল না। অবশ্যই শুধু আমার জ্যাঠামশাইকে দোষ দিলেও ঠিক ন্যায্য হয় না। স্পষ্ট ভাষায় এরকম নজির না দেখালেও কি সেকালে কি একালে পুরুষ জাতি যে মনে মনে কখনোই মেয়েদের একটু বেশি বুদ্ধি থাকাকে সমর্থন করেন না সে কথা অস্বীকার করে লাভ নেই। আর মেয়েদের সাহিত্য চর্চাকেও না। তবে নাকি আধুনিক যুগে মানুষ মনের ভাব গোপন করতে পটু হয়েছে, তাই অভব্যতা করে মেয়ে লেখক না বলে ভব্যতা করে লেখিকা বলা হয়। তাই বলে কি আর সহজে কেউ পাত্তা দিতে চান না। যারা নিজেরা ওই কাজের কাজী তারা তো সরস্বতীর কোমল বনের দিকে মহিলার আবির্ভাব দেখলেই ভুরু কুঁচকে মাথা নেড়ে বলেন, ঠাঁই নেই, ঠাঁই নেই, ছোট এ তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। ওই নেহাত লেখিকারা গিন্নি বান্নি হয়ে গেলে, চুলের পাকামিটা স্পষ্ট দৃষ্টিগোচর হয়ে পড়লে নিমরাজি হয়ে কিঞ্চিত জমি ছেড়ে দেন মাত্র। সে যাক, একালের কথা হচ্ছে না, হচ্ছে আগের কালের কথা। আমাদের বাড়িতে 1328 সালে 1278-এর হাওয়া বইতো। কেন বইতো, কে বহাতো, সে হলো গিয়ে ঐতিহাসিক কথা। তবে মোটের মাথায় পরিবারের সকলেই সেই হাওয়ার দ্বারাই চালিত হতে বাধ্য হতো। বাড়ির ক্ষুদ্র পুরুষেরা পর্যন্ত মেয়ে জ্যাঠা পছন্দ করত না এবং নিজেদেরকে মা খুড়িমারও অভিভাবক বলিয়াই গণ্য করত। 12 বছর পার হলেই মেয়েদের হারেমে রাখা হতো এবং কোথাও যাবার দরকার পড়লে ঘোড়ার গাড়ির খড়খড়ি এঁটে অন্ধকূপ হত্যার কাছাকাছি করে রাজরাস্তা অতিক্রম করানো হতো। এই রকম অজস্র হতো আর অসংখ্য হতনার উদাহরণ আছে। সে আর কত লিখব? মেয়েদের কি করা উচিত আর কি করতে নেই তার বহুবিধ ধারা, তার অনুচ্ছেদ, উপচ্ছেদ সব কিছু মুখস্থ রাখতে হতো আমাদের। তবে একটি শক্ত কাজ আমাদের করতে হতো না, সে হচ্ছে লেখাপড়া করা। মেয়েরা লেখাপড়া শিখে ফেললেই যে কেশত্তা পরপুরুষকে প্রেমপত্র লিখবে এ সম্বন্ধে অভিভাবকদের মধ্যে মতভেদ ছিল না। তবু এত সতর্কতার মাঝখানে থেকেও সিমেন্টের দেওয়ালের ফাটলে অসত্য চারার উঁকি দেওয়ার মতো আমি একটা মারাত্মক কাজ করে বসলাম। 12 বছর বয়সে এক প্রেমের কবিতা লিখে ফেললাম।
লিখলাম, পড়ে পড়ে মুখস্থও করে ফেললাম। সে যাই হোক, ভিতরে ভিতরে যাই করি না করি লোক জানাজানি হবার কিছুই ছিল না। কাল হলো আমার দিদি, পিঠোপিঠি দিদি, তার সঙ্গে আমার পিঠ সংক্রান্ত ব্যাপারেরই আদান প্রদান ছিল বেশি। দিদি আমার গোপন ভাণ্ডার থেকে কবিতাটি আবিষ্কার করে ফেলে সমাজে রাষ্ট্র করে দিল। আর সেই কবিতা প্রচারের সঙ্গে সঙ্গে বাড়িতে এক অনর্থপাত হয়ে গেল। আজ সেই কথাই বলবো। সেদিন অবশ্য দিদিকে জীবনের পরম শত্রু বলেই মনে হয়েছিল। দিদিও শত্রুতা সাধন রূপে মহৎ প্রেরণার বশেই কাজটি করেছিল। কিন্তু এখন বুঝেছি দিদি অজান্তে আমার মস্ত উপকারী করে ফেলেছিল। জানতে পারলে কি আর করতো? কে জানে, সেদিন সেই অকাল পক্কতার পরিচয়টুকু লোক জানাজানি করে না দিলে এ জীবনে কোনোদিন চক্ষু লজ্জা ঘুচতো কিনা। হয়তো ঘুচতো না। গাছের ফুল গাছেই শুকোতো। আর বাংলাদেশের পাঠক গোষ্ঠী কি অমূল্য সম্পদ থেকেই না বঞ্চিত হতো তাহলে। সে যাক, সেই কবিতার কথা বলি। খবরটা যেই চাউর হয়ে গেল, সকলের ভাব দেখে মনে হলো আমার সেই প্রেমের কবিতাটুকু যেন ৮২ শিক্ষা ওজনের এক চড় হয়ে সারা সংসারের গালে পড়েছে। প্রথমেই মা দেখলেন, দেখে বললেন, ভেতরে ভেতরে এত পাকা হয়ে উঠেছ তুমি? জানতাম না। আচ্ছা, তোমাকে শায়েস্তা করা হচ্ছে? ছি ছি ছি, আমার মুখে চুন কালি দিলে তুমি। বাবা দেখেই মুখ গম্ভীর করে বললেন, উঠিয়ে নিয়ে যাও আমার সামনে থেকে, ছিঁড়ে কুচি কুচি করে নর্দমায় ফেলে দাও গে ও কাগজ। দাদাদের মধ্যে একজন বললেন, একদিন না খেতে দিয়ে ঘরে দৌড় বন্ধ করে রাখলেই কাব্যি বেরিয়ে যাবে। আর একজন বললেন, আহা, সেই সঙ্গে ওর কবিতার খাতাটা আর কিছু কবিতার বইপত্তর ঘরে রেখে দিও। বই দেখে টুকে মারতে হবে তো, নিজে লিখেছে। জ্যাঠামশাই বকলেন না, শুধু দালানে পায়চারি করতে করতে বলতে লাগলেন, প্রতিকার করতে হবে, এর প্রতিকার করতে হবে। এত স্বেচ্ছাচারিতা চলবে না এ বাড়িতে। মনে করেছে বুঝি এ সংসারের মা বাবা নেই? সে ধারণা বদলে ছাড়ছি সবাইয়ের। কবিতা লিখেছেন মেয়ে, সাদে কি আর হেমবাবু লিখেছিল? কলাপাতে না এগোতে গ্রন্থ লেখা সাধ? জেঠিমা সুরে সুর মিলিয়ে বললেন, সত্যি বাপু, সাহস কেউ বলি হারি যায়। আর সাহস হবে নাই বা কেন? ওপর থেকে আশকারা পায় যে। সমস্ত দিন বাড়িতে আর কোনো কিছু নিয়েই আলোচনা হলো না। প্রধান আলোচ্য বস্তু হয়ে রইলাম আমি। আমি এই পবিত্র বাড়ির মেয়ে হয়ে পদ্য লিখেছি, তাও আবার ভক্তিমূলক বা করুণ রসাত্মক নয়, প্রেমের পদ্য। সমস্তক্ষণ মনে হতে লাগলো, পৃথিবী দ্বিধা হও, ঘোরতর একটা কুকাজ যে করে ফেলেছি তাতে আর সন্দেহ রইল না। অথচ কি যে করেছি তাও ঠিক ধরতে পারছি না। দিদির আনন্দ কুটিল মুখের দিকে তাকাতে পারলাম না একবারও। কিন্তু তবু তো চরম পরীক্ষা বাকি। বাড়ির যিনি প্রধান শাসনকর্তা, জ্যাঠামশাইয়ের ডান হাত নতুন কাকা, সেদিন বাড়ি ছিলেন না। কি জানি কোথায় যেন গিয়েছিলেন। বাড়ি এলেন পরদিন। নতুন কাকা এসেছেন পর্যন্ত কাঁটা হয়ে বেড়াচ্ছি। গলার আওয়াজ বার করছি না, জোরে হাঁটছি না, ওর সামনে তো বেরোচ্ছি না। মনে মনে ৩৩ কোটি দেবতাকে ডাকছি যাতে ও প্রসঙ্গটা না ওঠে। সেই অভিশপ্ত কাগজখানা হাতে পেলে যে বাবার আদেশই শিরোধার্য করে কুচি কুচি করে ফেলে দিতাম, তাতে আর সন্দেহ ছিল না। কিন্তু কোথাও তার ছায়াও দেখতে পেলাম না।
কে যে সরিয়ে রেখেছে দলিল হিসেবে। দেবতারা যে কালা এ আমি বাল্য অবস্থা থেকেই দেখে আসছি। নইলে এত ডাক শুনতে পান না, আর যদি শুনতে পেয়ে চুপ করে থাকেন বুঝতে হবে মহা হৃদয়হীন। আমার সেই আকুল প্রার্থনার কোনো ফল ফলল না। যথা সময়ে নতুন কাকার দরবারে তলব পড়ল। বাড়িতে আরো যত ছোট ছেলে মেয়ে ছিল সকলেই আমার বদ্ধ ভূমিতে গিয়ে হাজির হলো, আর আমার চোখের সামনে বিশ্বভুবন দুলতে শুরু করলো। দেখলাম নতুন কাকার হাতে সেই কাগজ। এদিকে আয়। আমি স্থাণু। এদিকে আয়। আমি অচল। এদিকে সরে আয় বলছি। আমি মন্ত্রাহতের মতো এগোলাম। এ লেখা তোর। সম্মতিসূচক ঘাড় নাড়লাম। নিজে বানিয়েছিস তুই? সম্মতিসূচক ঘাড় নাড়লাম। বলেছি তো মন্ত্রাহত অবস্থা। আমার সঙ্গে মিছে কথা? হুঙ্কার দিয়ে উঠলেন নতুন কাকা। আমার চোখে ধুলো দেবে তুমি? বল, কোথা থেকে চুরি করে লিখেছিস? কোথাও থেকে চুরি করিনি। ততক্ষণে শুধু শিশু বাহিনী নয়, বাড়ি শুদ্ধ সকলেই প্রায় সে অঞ্চলে এসে হাজির হয়েছেন। নতুন কাকারও দ্রুকপাত নেই, আর আমারও সাড়া নেই। তিনি মুহুর্মুহু গলা চড়াচ্ছেন। ফের মিছে কথা? সেজ বউয়ের এই ধুরন্ধর মেয়েটি বাড়ির আর সব ছেলে মেয়েকে উচ্ছন্নে দেবে। এ বাড়ির ছেলে মেয়ে কখনো মিছে কথা বলেনি। এতক্ষণে বাকশক্তি ফিরে পেলাম। আরক্ত মুখে বলে উঠলাম, কখনো মিছে কথা নয়, নিজেই লিখেছি আমি। নিজেই লিখেছ তুমি? বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছ? লিখেছিস তো, বল, এর মানে বল। ওদিকে তাকিয়ে কি দেখছিস? বল মানে। হৃদয়ে তোমার পরশ যে পাই দিবস রাতে। এ কাকে লিখেছিস? এ তুমিটা কে? বল শিগগিরই, লক্ষ্মী ছাড়া মেয়ে। জানি না, জানি না। তোমার হৃদয়ের খবর তুমি জানবে না তো কি আমি জানবো? জানো না তো লিখেছ কি ভেবে? জানি না। না, তোমার অদৃষ্টে আজ মার আছে। সেজ বউ, জিজ্ঞাসা করো তোমার মেয়েকে এই তুমিটা কে। মা বললেন, তুমি করো ভাই, আমার আর রুচি নেই। নতুন কাকা বললেন, দেখ, যদি ভালো চাস তো বল যে চুরি করে লিখেছি, তাহলে এবারের মতো মাপ করব। মিছে কথা বলবো কেন শুধু শুধু? সবটা তুই বানিয়েছিস? হ্যাঁ। এরকম আরো একটা লিখতে পারিস? কেন পারবো না, লিখেছি তো আরো একটা। ঘরের মধ্যে যেন বাজ পড়ল। কারোর মুখে কোনো শব্দ নেই। আমার দুঃসাহসের বজ্রাঘাতে সকলের যেন বাকরোধ হয়ে গেছে। নতুন কাকা এক টিপ নস্যি নিয়ে হঠাৎ হুঙ্কার দিয়ে উঠলেন, লুকিয়ে নাটক নোভেল পড়া হচ্ছে তাহলে? বল, সত্যি কথা বল। আমি নির্বাক। প্রতি মুহূর্তে আশঙ্কা করছি ঘর ভেদি বিভীষণ দিদি না বলে দেয়। কিন্তু না, দিদি চুপ করেই থাকলো। তখন আবার দিদিকে দেবী বলে মনে হয়েছিল, এবং কি কৃতজ্ঞতাই বোধ করেছিলাম। পরে অবশ্য বুঝেছি অতটা কৃতজ্ঞতার বাজে খরচ করবার দরকার ছিল না। দিদি যে বলে দেয়নি, সে শুধু কেঁচো খুঁড়তে সাপ ওঠার ভয়। দুজনেই তো একই পাপের পাপী। নতুন কাকা সকলের দিকে একবার জ্বলন্ত দৃষ্টিটা বুলিয়ে নিয়ে নিবন্ধ করলেন আমার দিকে। বললেন, চমৎকার। সেজে বউ, যাচ্ছ কোথা? মেয়ের বুদ্ধের বহরটা দেখে যাও। শোনো, হৃদয়ে তোমার পরশ যে পাই দিবসেও রাতে, তবুও পরাণ উথলিতে চায় কি বেদনাতে।
ভদ্রলোকের বাড়ির ঘাগরা পরা মেয়ের পরাণ উতলে উঠতে চায়, এমন কথা শুনেছ এর আগে? ওই ঘাগরা পরিয়ে পরিয়েই এই হয়েছে। কি সেজে বউ, আর ঘাগরা পরাবে ধাড়ি মেয়েকে? মা নির্বাক নত নয়না। নতুন কাকা তিক্ত ব্যঙ্গের স্বরে তৃতীয় লাইন থেকে শুরু করেন। সারাদিন যেন পথ চেয়ে থাকি কাহারও আসে, হতাশায় ফের নিবিড় আধার ঘনায় আসে। আগাপাস্তলা জল বিচুটি, হ্যাঁ আগাপাস্তলা জল বিচুটি এর একমাত্র ওষুধ। মারো না নতুন ঠাকুরপো, মেরে ধরে যা হোক করে সোজা করতে হবে তো মেয়েকে। মা বললেন কাঁদো কাঁদো হয়ে। নতুন কাকা সহসা উঠে দাঁড়ালেন, আর এক টিপ নস্যি নিলেন। বললেন, মার? এই মেয়েকে মারবো আমি? আমার দ্বারা হবে না। তবে হ্যাঁ, মার লাগানো দরকার বটে। বলে আরও একটু এগিয়ে এলেন। ভাবছি নির্ঘাত একটা চড় এগিয়ে আসছে গালের দিকে, কিন্তু না, নতুন কাকা মারলেন না। না মেরে আবারও অধিক করা যায় সেই উদাহরণ দেখালেন। এগিয়ে এসে কবিতা লেখা কাগজখানা আমার দিকে ছুঁড়ে দিয়ে একটু ব্যঙ্গ মিশ্রিত হাসি হেসে মার দিকে তাকিয়ে বললেন, মেয়েকে একটু সাবধানে রেখো সেজো বউ, এক বাক্যে বলে দিচ্ছি, এ মেয়েকে সাবধানে না রাখলে ভবিষ্যতে পাড়ার ছেলেদের সঙ্গে ভাব করবে। নতুন কাকার সেদিনের ভবিষ্যৎবাণীটি ফলেছিল কিনা সে গল্প আর এখানে বলা চলে না। বড় নাতিটা আজকাল আবার সব পড়তে শিখেছে, যা পায় তাই টেনে নিয়ে পড়ে। এ গল্পের উপসংহার অন্য। এই সেদিনে নতুন কাকার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। পরম আদরে কাছে বসিয়ে বললেন, হবে না লেখিকা, হবে না? আমার ভবিষ্যৎবাণী বিফলে যাবে? বলিনি সেদিন, যেদিন ঘাগরা পরা এক ফোঁটা মেয়ে কবিতা লিখে বাড়ি শুদ্ধ লোককে তাক লাগিয়ে দিয়েছিল? সেদিন বলিনি এ মেয়ে ভবিষ্যতে একটা জিনিয়াস হবে।